হ্যালো ফ্রেন্ডস। তো আমরা আগের দিন অবধি ত্বরণ, মন্দন, বেগ, সরণ এসব নিয়ে আলোচনা করেছিলাম। তাদের থিওরি পার্টটা হয়ে গেছিল। আজকে আমরা একটু এটারই থিওরি যেটা পড়েছি তার ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো সেগুলো কীরকম হবে, যেমন বেগের বা গতির প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণগুলো কী, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই সমীকরণগুলো নিয়ে কেন আলোচনা করব? দেখো, আমরা একটা কোনো কিছু ধারণা বা থিওরি যেটাই আছে সেটা আমরা পড়লাম। এবার সেটাকে খুব ভালো করে আরও বোঝার জন্য, সেটাকে খুব সহজে আরও ভালো করে আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদের গাণিতিক সমীকরণের সাহায্য নিতে হয়। সেই জন্য আমরা কি করব, যে আমরা যেটা পড়েছি, আমরা যে সংজ্ঞাগুলো পড়েছি, আমরা সেই সংজ্ঞাগুলোর উপর ভিত্তি করেই কিছু কিছু গাণিতিক সূত্র আমরা প্রতিষ্ঠা করব এবং তার সাহায্যে বোঝার চেষ্টা করব যে গতির ধর্মটা কীরকম, বা গতি কীভাবে আমরা তা কাজ করে, বা গতিকে আমরা বুঝবোটা কী করে, সেটা আমরা জানতে পারবো আরও ভালো করে। কারণ তখন আমাদের কাছে অনেক রকম সংখ্যা থাকবে, আমরা মাপতে পারবো, আমরা মেপে কীভাবে সেখান থেকে ধারণা নিতে পারি সেগুলো আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তা আজকে আমরা প্রথমেই শুরু করব গতির প্রথম সমীকরণ থেকে। ঠিক আছে, গতির প্রথম সমীকরণ, গতির প্রথম সমীকরণ থেকে আজকে আমরা শুরু করব। তো গতির প্রথম সমীকরণটা আমাদের প্রথমেই যে আমরা ত্বরণের যে সংজ্ঞা পড়েছিলাম সেখান থেকেই আমরা পাবো। ত্বরণ আমরা কখন ত্বরণ বলি? যদি প্রথম সময় সাপেক্ষে বস্তুর বেগ বাড়তে থাকে, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধি পায় ত্বরণের ক্ষেত্রে। ঠিক আছে, আর আমরা ত্বরণ বলতে কি বুঝতাম? ত্বরণ হলো অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ, তাদের মধ্যে যে ব্যবধান, প্রথম বেগ আর অন্তিম বেগের মধ্যে যে ব্যবধান ভাগ সময়, কতটা সময়ের মধ্যে সেই বেগের ব্যবধানটা তৈরি হয়েছে, তাই তো? তা আমরা যদি ধরে নিই অন্তিম বেগকে আমরা ডিনোট করব বা চিহ্নিত করব ছোট ভি দিয়ে। ঠিক আছে, ছোট ভি। আর প্রাথমিক বেগকে আমরা ছোট হাতের ইউ দিয়ে ইউতে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা ইউ লিখব আর অন্তিম বেগকে ভি লিখব, আর ধরে নিলাম তার প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছতে সময় লেগেছে টি, ছোট হাতের টি সময় লেগেছে। তাহলে তার ত্বরণকে যদি আমরা এ দিয়ে লিখি, ছোট হাতের এ দিয়ে, তাহলে আমরা এই সমীকরণটাই যদি আমরা সেটাকে রাখি, তাহলে কীরকম হবে দেখতে? ত্বরণের জায়গায় এ লিখলাম, অন্তিম বেগের জায়গায় ভি বিয়োগ ইউ ভাগ টি। তো অনেকেই ইংরেজিতে যখন ভি আর ইউ লেখো তখন প্রায় অনেকেরই একরকম দেখতে লাগে। ঠিক আছে, কিন্তু যখনই চেষ্টা করবে এখানে লেখার জন্য, তাদের মধ্যে একটু আলাদা জানি কিছু বোঝা যায়, মানে এমন জানি না হয় তুমি লিখতে লিখতে নিজেই গুলিয়ে ফেললে কোনটাকে ভি লিখেছো আর কোনটাকে ইউ লিখেছো। তো সেটা ভালো করে লিখবে। দেখো, ভিটাকে লিখবে এরকম করে আর ইউটাকে লিখবে এভাবে। ঠিক আছে, তাহলে আমি সমীকরণে বসালাম। এই সমীকরণটাকে এবার আমি এভাবেও লিখতে পারি,
আমি পার্শ্ব পরিবর্তন করছি, কারণ এটা সমান এটা, তাহলে আমি এটা ভি বাই ইউ সমান সমান এটাও লিখতে পারি। এটা যদি লিখতে পারি তাহলে আমি কি করব, সমান সমান আছে, তো এই টিটাকে আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, টিটা এখানে গুণ হবে, কারণ এখানে ভাগ আছে এই পাশে নিয়ে গেলে গুণ হবে। ভি বিয়োগ ইউ ইকুয়াল টু সমান সমান হয়ে যাবে এটি। ঠিক আছে, এবার কি আছে, ইউটা দেখো এ পাশে বিয়োগ আছে, আমি ইউটাকে এ পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, এদিকে হয়ে গেলে প্লাস হয়ে যাবে, ইউ প্লাস এটি। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটি হয়ে গেল গতির প্রথম সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি এই সংজ্ঞাটা থেকেই গতির প্রথম সমীকরণ, ত্বরণের সংজ্ঞা থেকে আমি গতির প্রথম সমীকরণটি পেয়ে গেলাম। ঠিক আছে, এটার সাহায্যে আমি এবার অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো খুব সহজে। তার ধারণাগুলো, গতির যে ধারণা সেগুলো আমরা খুব সহজেই পাবো। তো এটি হয়ে গেল আমার গতির প্রথম সমীকরণ। তো গতির প্রথম সমীকরণ যদি প্রতিষ্ঠা করতে বলে আমাদের এইভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ত্বরণ মানে হলো অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ ভাগ তার যে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছতে যে সময়টা লেগেছে সেই সময়। তো ধরে নিই অন্তিম বেগ হলো ভি আর প্রাথমিক বেগ হলো ইউ, এবং তার যে সময় লেগেছে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছতে সেটি হলো টি। ঠিক আছে, আর ত্বরণ তাহলে এ, ত্বরণকে যদি আমি এ লিখি তাহলে ভি সমান সমান ইউ ভি বিয়োগ ইউ বাই টি। ঠিক আছে, এখানে ভি সবসময়, এখানে যেহেতু আমরা ত্বরণ নিয়ে কথা বলছি তাহলে ভি এর মান ইউ এর থেকে বেশি হবে, আর এটাকে বলা হয় গ্রেটার দেন সাইড। গ্রেটার দেন কেন, কারণ দেখব যেটা যে বড় হবে তার দিকে খোলা মুখ থাকবে আর যে ছোট হবে তার দিকে বন্ধ মুখ থাকবে। ঠিক আছে, আমি যদি এটাকে এভাবেও লিখি তাহলেও একই জিনিস, তার মানেটা একই। ঠিক আছে, আমি এভাবেও লিখতে পারি, এদিকে যে বড় হবে তার দিকে আমার খোলা মুখটি থাকবে, যে ছোট হবে তার দিকে আমার বন্ধ মুখটি থাকবে। তো এটা হয়ে গেল, এটা গ্রেটার দেন, এটাকে বলা হয় লেসার দেন। ঠিক আছে, তাহলে ভি গ্রেটার দেন ইউ মানে ভি ইউ এর থেকে বড়, ইউ লেসার দেন ভি মানে ইউ ভি এর থেকে ছোট, শুধু বলার ধরনটা পাল্টে যায়। তো আমাদের মনে রাখার সুবিধার জন্য যে বড় তার দিকে আমি খোলা মুক্তি রাখবো। তো যেহেতু ত্বরণ নিয়ে আমরা কথা বলছি সেই জন্য ভি ইউ এর থেকে বড় হবে। তো ত্বরণ এখানে বসিয়ে দিলাম অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ ভাগ টি। এবার এটা যদি আমি লিখতে পারি তাহলে আমি এটা সমান সমানের, আমি এটাকে এটাকে এ পাশে লিখতে পারি, একই জিনিস। দেখো ভি বিয়োগ ইউ বাই টি, এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হবে। এবার কি করলাম, দেখো এখানে ভাগ আছে, তো আমাকে প্রথমে ভাগটাকে টিটাকে এদিকে নিয়ে আসতে হবে। তো ভি মাইনাস ইউ সমান সমান হয়ে গেল এটি, এটা ভাগ আছে। ঠিক আছে, ভাগটাকে আমি পাশে নিয়ে আসলাম। এবার আমি ইউটা এদিকে আছে, ইউটাকে এদিকে নিয়ে গেলাম, এখানে যেহেতু ইউ এর আগে মাইনাস সাইন আছে তাই জন্য এদিকে গিয়ে হয়ে গেল প্লাস সাইন, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটি হয়ে গেল গতির প্রথম সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবার আসব গতির দ্বিতীয় সমীকরণে। ঠিক আছে, তা গতির দ্বিতীয় সমীকরণটা আমাদের প্রতিষ্ঠা করার জন্য এটার সাহায্য লাগবে প্রথম সমীকরণে। ঠিক আছে, সেই জন্য এটাকে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পরপর লেখা হয়েছে। তো এবার আমরা পড়ব হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। আমরা সব কিছু আগের মতো ধরে নিচ্ছি প্রাথমিক বেগ হলো ইউ,
টি সময় পরে বেগ বৃদ্ধি পেয়ে হলো ভি। ঠিক আছে, তাহলে বেগ যেহেতু সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি বস্তুটির ত্বরণ আছে। বস্তুটি ত্বরণশীল, মানে বস্তুটি ত্বরণ আছে। ধরি বস্তুর ত্বরণ হলো এ। ঠিক আছে, তাহলে বস্তুর প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেল ভি। তাহলে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে, আমরা সমবেগে কখন বলি? যখন সময়ের সাথে সাথে বস্তুর বেগ সমান থাকে তখন সমবেগে বলি। আর যেহেতু সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা কি বলবো? বস্তুটির ত্বরণ আছে। তাহলে বস্তুটির ত্বরণশীল, ধরি বস্তুটির ত্বরণ হয়ে গেল এ। ঠিক আছে, তাহলে বস্তুটির গড় বেগ কত হবে? গড় বেগ মানে অন্তিম বেগ যোগ প্রাথমিক বেগ ভাগ 2, এটি হয়ে যাবে বস্তুর গড় বেগ। আমরা গড় কাকে বলি? আমরা দুটো সংখ্যার গড় কিভাবে করি? দুটো সংখ্যা দুটোকে যোগ করি, যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করি। যেমন এখানে দুটো বেগ আছে, মানে দুটো নাম্বার আছে, তাহলে আমি দুটোকে যোগ করলাম, করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটি হয়ে গেল আমার গড় বেগ। তাই তো? যেহেতু তাহলে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করলো? ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল বস্তুর গড় বেগ। প্রথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, তাহলে তার গড় বেগ হয়ে যাবে ভি প্লাস ইউ ভাগ 2 গড় বেগ। তাহলে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করবে? কতটা দূরত্ব অতিক্রম করবে? গড় বেগ গুণ সময়, মানে যে সময় তার যে বেগ, আমরা কি জানি দূরত্ব কি হয়? বেগ ইন্টু সময় হয়। এটা আমরা থিওরিতেই পড়েছিলাম যখন আমরা তার সংজ্ঞা করেছিলাম। তাহলে আমরা কী হতে গড় বেগ ইন্টু সময়। কেন গড় বেগ নিলাম? দেখো বস্তুটি তো অসমবেগে চলছে, সেই জন্য আমাকে তার গড় বেগ বলতে হবে। গড় বেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, তাহলে আমি তার অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা এস ধরে নিই, আর গড় বেগ কত হয়ে গেল? ভি যোগ ইউ ভাগ 2 গুণ টি, তার টি সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এটি হয়ে যাবে তার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে আমি এস দিয়ে লিখছি, এস লিখলাম অতিক্রান্ত দূরত্ব। আর গড় বেগ হয়ে গেল ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। এবার আমি এখানে এস লিখলাম। এবার দেখো ভি এর মানটাকে আমি প্রথম যে সমীকরণ আছে, প্রথম সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এখানে বসিয়ে দেব। তাহলে ভি এর মান কত? ইউ প্লাস এটি, তার সাথে ইউ তো ছিলই, ভাগ 2 গুণ টি। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল? দুটো ইউ। তাহলে এখানে দুটো ইউ আছে, ইউ প্লাস ইউ ইকুয়ালস টু, তাহলে আমি এটা কি লিখতে পারি? 2u, দুটো ইউ আছে, 2u প্লাস এটি ভাগ 2 গুণ টি। ঠিক আছে, এরপরে আমি কি করব? টি দিয়ে ভেতরে গুণটা সেরে ফেলি। তাহলে কী করব? 2
ইউটি, টিটা আছে বাইরে, তাহলে টি দুটোর সাথেই গুণ হবে, ইউটি প্লাস এ টি স্কোয়ার, কারণ টি আর টি হয়ে গেল, তাহলে হয়ে যাবে টি স্কোয়ার ডিভাইডেড বাই, ভাগ হয়ে যাবে 2, এখানে এস যা ছিল সেরকমই থাকলো। ঠিক আছে, এবার কি করব, 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তো পুরোটাকে 2 দিয়ে ভাগ করা মানে কি হলো, আমি এক একটাকে 2 দিয়ে ভাগ করব, তো আমি 2টাকে প্রতিদিন যে ভাগ করে দিই, তাহলে 2ut/2 ভাগ at² বাই 2 দিতে পারি, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল এখানে ut প্লাস হাফ এ টি স্কোয়ার, এটি হয়ে গেল আমার গতির দ্বিতীয় সমীকরণ। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এটি হয়ে গেল আমার গতির দ্বিতীয় সমীকরণ। এবার এই সমীকরণগুলো কিভাবে আমরা পরে ইউজ করব, যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তখন আমাদের এই সূত্র কাজে লাগবে, এবং তার সাথে আমরা গতির ধারণাগুলো আরও স্পষ্ট করে বুঝতে পারবো। তো গতির দ্বিতীয় সমীকরণ যদি প্রতিষ্ঠা করতে বলে তাহলে তোমরা করতে পারবে, গতির প্রথম সমীকরণ যদি প্রতিষ্ঠা করে বলতে পারে তাহলে সেটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এরপরে আসবো আমরা গতির তৃতীয় সমীকরণে। এখন আমরা পড়ব গতির তৃতীয় সমীকরণ। ঠিক আছে, গতির তৃতীয় সমীকরণটা আমরা কোথা থেকে পাবো, দেখো আমরা কি ইউজ করব, গতির প্রথম সমীকরণটি আমাদের কাজে লাগবে। তো গতির প্রথম সমীকরণটা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এটি আমার গতির প্রথম সমীকরণ, তাই তো। এটাই আমার গতির প্রথম সমীকরণ। আমি কি করব, এর বর্গ করব, দুই পক্ষে বর্গ করে পাই, মানে এই পাশেও বর্গ করব এই পাশেও বর্গ করব, তাহলে কি হয়ে যাবে, ভি এর স্কোয়ার সমান সমান ইউ প্লাস এ টি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার কত হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তো আমি এই সূত্রটা এখানে লাগাবো, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এই যে এটা, এখানকার এটা হচ্ছে ইউ আর বি হয়ে যাচ্ছে এটি। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা কীভাবে ফেলি, তাহলে আমাকে প্রথমে কী ধরতে হবে, এ স্কোয়ার, তাহলে এখানে আমার কি হয়ে যাবে, এটা ইউ এ স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এবার কী হয়, এ মানে হচ্ছে এখানকার ইউ গুণ বি মানে হচ্ছে এটি, তাহলে আমি এখানে লিখবো এটি। ঠিক আছে, এরপর বি স্কোয়ার মানে এটি তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তোমরা গণিতে পড়েছো। তাহলে আমরা যদি এর বর্গ করি তাহলে কি হবে, স্কোয়ার প্লাস 2u/80 প্লাস 80 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে ইউ স্কোয়ারটা লিখছি। ঠিক আছে, এবার এখানে একটু কারুকার্য করব, কীরকম, আমি কি করব, এখান থেকে না 2a কমন নিব, 2a কমন নিব,
কমন নিলে কি হয়ে যাবে, এখানে দেখো 2a যদি আমি এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে ইউটি, আর এখানে কি পড়ে থাকবে, এখানে যেহেতু 2 নেই তাহলে নিচে 2 চলে আসবে, হাফ 2 চলে আসলো। আর এখানে এটা কমন নিয়ে নিয়েছি, এখানে কটা এ আছে দেখো, এ টির হোল স্কোয়ার, ঠিক আছে, মানে এ স্কোয়ার আর টি স্কোয়ার দুটোই আছে। তাহলে আমি একটা এ যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে কটা পড়ে থাকবে, একটা এ পড়ে থাকবে, আর কি সাথে থাকবে, তার সাথে টি স্কোয়ার পড়ে থাকবে, ইউটি হাফ এ টি স্কোয়ার। এবার এই জিনিসটা বুঝতে পেরেছো কি হবে, তাহলে এই যে আমার এই জিনিসটুকু আছে, এই জিনিসটাকে চেনা চেনা লাগছে তো, এটা কি, এটা আমরা একটু আগেই পড়লাম দ্বিতীয় সমীকরণে, কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সেই জন্যই আমি এখান থেকে 2a-টাকে কমন নিয়েছিলাম, নিলে যাতে আমার এই ধরনের ইকুয়েশনটা আমরা পেয়ে যাই, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা মানে কি হয়ে গেল, দূরত্ব সমান সমান এস। তাহলে আমি এখানে কি লিখব, ইউ স্কোয়ার প্লাস 2a(s) লিখতে পারি, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a(s). তাহলে এটি হয়ে গেল আমার গতির তৃতীয় সমীকরণ। তাহলে এই তিনটে সমীকরণের আমার লাভ কি, এই তিনটে সমীকরণ আমার লাভটা কি, দেখো এক এক ধরনের গাণিতিক সমস্যায় আমাদের এক এক ধরনের জিনিস দেওয়া থাকে, কোনোটায় বেগ থাকবে, কোনোটায় বেগ থাকবে না, কোনোটায় দূরত্ব দেওয়া থাকবে, কোনোটায় দূরত্ব দেওয়া থাকবে না, কোনোটায় ত্বরণ দেওয়া থাকবে, ত্বরণ দেওয়া থাকবে না, কোনোটায় সময় দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে না। তা আমি কি করেছি, এই দেখো প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ, এগুলোকে এমনভাবে তৈরি করে নিলাম যাতে আমার এগুলোকে আমি খুব সহজে ইউজ করতে পারি, যেটা নেই সেটা না থাকলেও আমি বাকি যেগুলো আমার কাছে দেওয়া আছে সেগুলোকে ইউজ করে আমি খুব তাড়াতাড়ি কোনো সমস্যার সমাধান করতে পারবো। তো আমি যদি লিখে দিই, এটা তৃতীয় সমীকরণ, প্রথম সমীকরণটা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দ্বিতীয় সমীকরণটা কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তো ধরো তোমাকে কোনো একটা সমস্যা দিয়েছে গাণিতিক, যেখানে তোমার অন্তিম বেগ, প্রাথমিক বেগ, ত্বরণ আর সময়, এই চারটের মধ্যে কোনো কিছু একটা দেওয়া নেই, ধরো সময় বলছি সরি, ডিস্টেন্সটা দেওয়া নেই, কিন্তু ত্বরণ, প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দেওয়া আছে। তুমি এই সূত্রটা ইউজ করে সেই দূরত্বটা বের করে নিতে পারবে। এখানে আমার সময় কত লাগলো সেই জিনিসটা জানার দরকারই নেই, ঠিক আছে। আবার এটা দেখো, এখানে যদি ধরো আমার দূরত্ব যদি না দেওয়া থাকে, এবার এই এখানে কটা আছে, একটা দুটো তিনটে চারটে ভেরিয়েবলের মধ্যে যখন যদি একটা দেওয়া না থাকে, বাকি তিনটে দেওয়া আছে, ধরো ত্বরণটা দেওয়া নেই, সময় ভি আর ইউ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি হবে, আমার এখানে দূরত্ব জানার দরকার নেই, আমি এই সমীকরণটা ইউজ করে আমি তার ত্বরণটা বের করে নিতে পারবো সহজেই। আবার এই সমীকরণটায় দেখো, এখানে দেখো আমার কোনো অন্তিম বেগ দেওয়া নেই, প্রাথমিক বেগটি আছে। তো আমার যদি অন্তিম বেগ নাও জানা থাকে, যদি আমি সময় ত্বরণ জানতে পারি, তাহলে আমি দূরত্বটা বের করে নিতে পারবো, বা দূরত্ব দেওয়া থাকলে আমি এটা বের করে নিতে পারবো, মানে এইগুলোর মধ্যে। তাহলে আমার কি হলো, এই সমীকরণগুলোতে দেখো একটার মধ্যে আমার সময় দেওয়া নেই, যখন আমার কাছে সময় ছাড়া কিছু আসবে তখন আমি এই সমীকরণটাকে ইউজ করার চেষ্টা করব। এখানে দেখো আমার দূরত্ব দেওয়া নেই, তাহলে যখন আমার দূরত্ব দেওয়া থাকবে না তখন আমি এই সমীকরণটা ইউজ করার চেষ্টা করব। আর যখন এখানে আমার অন্তিম বেগ দেওয়া নেই,
তখন আমি এই সমীকরণটা ইউজ করার চেষ্টা করব। তাহলে আমি কি করব, এইভাবে আমরা এগোতে পারবো খুব সহজেই। এই তিনটে সমীকরণ আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলো তোমরা পারলে এক জায়গায় একটা পেজের মধ্যে লিখে রাখবে গতির সমীকরণ। এগুলো লিখে দেওয়ালে তোমরা আঠা দিয়ে পেস্ট করে দেবে। যেইভাবেই হোক তোমরা যদি সকালে উঠে প্রতিদিন যদি দেখতে থাকো তোমরা জিনিসটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? বা তোমরা কোনো খাতায় লিখে রাখতে পারো, প্রতিদিন পৃষ্ঠাগুলো উল্টাবে আর এখানে একবার করে সমীকরণগুলো দেখতে থাকবে। দেখতে দেখতে প্রতিদিন যেভাবে দেখতে থাকো তাহলে দেখবে সমীকরণগুলো তোমার মুখস্থ হয়ে গেছে। এবং এটা মুখস্থ করে থাকলে কি একটি সুবিধা, তোমরা অঙ্কগুলো যখন আসবে, খুব সহজ সহজ অঙ্ক আসে পরীক্ষায়, যে অঙ্কগুলো আসে খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে, ঠিক আছে? আর গতির সমীকরণ কীভাবে প্রতিষ্ঠা করতে হয় সেগুলো তো তোমাদের অবশ্যই বুঝিয়ে গেছো আশা করি। তো তোমরা এইভাবে প্রতিষ্ঠা করতে পারবে, ঠিক আছে? তো এটি হয়ে গেল গতির তৃতীয় সমীকরণ। এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে? এবার যদি ধরো আমার প্রাথমিক বেগ 0 হয়, 0, মানে বস্তুটি প্রথমে স্থির ছিল তারপরে চলা শুরু করেছে, সেই সময় থেকে আমরা বস্তুটাকে ধরো অবজার্ভ করছি, বস্তুটাকে দেখছি। তো আমার কি হয়ে গেল, ইউ হয়ে গেল 0, প্রাথমিক বেগ ইউ 0। ইউ 0 হয়ে গেলে আমার প্রথম সমীকরণটা কীরকম হয়ে যাবে, দেখো ইউটা যদি আমি 0 বসিয়ে দিই তাহলে ভি ইকুয়ালস টু 0 প্লাস এটি, 0 তো লেখার দরকার নেই, তাহলে ভি হয়ে গেল এটি। এটি হয়ে গেল যদি আমার প্রাথমিক বেগ 0 হয় তাহলে তার প্রথম সমীকরণটি। দ্বিতীয় সমীকরণটি কীরকম হবে, এস সমান সমান 0 গুণ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো 0কে টি দিয়ে গুণ করলে কী হবে, 0ই হবে। তাহলে এস সমান সমান হয়ে গেল হাফ এ টি স্কোয়ার। তখন আমার প্রাথমিক বেগ 0, তাহলে আমার সমীকরণটি হয়ে যাবে এরকম, ঠিক আছে? তাহলে আমার তৃতীয় সমীকরণটি কি থাকবে, তৃতীয় সমীকরণ কি, ভি স্কোয়ার, এটি হলো তৃতীয় সমীকরণ। ইউ এর জায়গায় 0 বসিয়ে দাও, 0 স্কোয়ার প্লাস 2as, 0 0 বর্গ 0ই হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 2as। তাহলে এটি হয়ে যাবে আমার তৃতীয় সমীকরণ, যখন আমার ইউটি হয়ে যাচ্ছে, ইউ বা প্রাথমিক বেগ হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? আমার প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ কখন, যখন আমার ইউ হয়ে যাবে 0, ঠিক আছে? এবার আমরা তো ত্বরণ নিয়ে কথা বলেছি এতক্ষণ ধরে, মানে ত্বরণ কি, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? এটি ত্বরণ হয়। এখানে আমরা যখন বলেছিলাম, আমি তো আগেই বলে দিয়েছিলাম, আমরা ভি গ্রেটার দেন ইউ, মানে ত্বরণ নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে ত্বরণ কি হয়, এটা ধনাত্মক পজিটিভ একটি সংখ্যা ত্বরণ। কিন্তু যখন মন্দন হয়ে যাবে, মন্দনের ক্ষেত্রে কি হয়, বেগ কমতে থাকে, মানে ভি এর থেকে ইউটা বড় হবে। তো ভি এর থেকে যদি ইউটা বড় হয়ে যায় তাহলে এর মান কি হয়ে যাবে, ঋণাত্মক, তাই তো? তাহলে ঋণাত্মক ত্বরণকে আমরা বলা হয় মন্দন। তো মন্দনের ক্ষেত্রে কি হয়ে যাবে, এই সমীকরণ, গতির সমীকরণগুলো কীরকম হয়ে যাবে, গতির সমীকরণগুলো হয়ে যাবে, দেখো যে সব জায়গায় এ দেওয়া আছে না, এগুলোর মান কি হয়ে যাচ্ছে, নেগেটিভ, ঋণাত্মক। যেন এর আগের মানে 2as আছে, তাহলে এটি হয়ে যাবে মাইনাস 2as। এখানে দেখো ইউটি প্লাস এটি আছে, এটা হয়ে যাবে মাইনাস এটি, আর এখানে হয়ে যাবে মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে মন্দনের ক্ষেত্রে আমার প্রথম সমীকরণ হবে ভি ইকুয়ালস টু ইউ
মাইনাস এটি, যখন আমরা মন্দন বলবো ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। ঠিক আছে, আর মন্দনের সময় আমার দ্বিতীয় সমীকরণ কি হবে? এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, আর তৃতীয় সমীকরণটা কীরকম হয়ে যাবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে যখন তোমরা অঙ্কগুলো করবে তখন এটা মাথায় রাখবে। অনেক সময় লিখে দেয় প্রশ্নের মধ্যেই যে মন্দন হচ্ছে, কিন্তু অনেক সময় যদি না লেখে তখন তুমি দেখবে প্রাথমিক বেগ অন্তিম বেগের চাইতে বড় না ছোট। ঠিক আছে, যদি অন্তিম বেগ ছোট হয়ে যায় তার মানে মন্দন বুঝে নেবে, বুঝে গেলে তখন তোমরা যেই সমীকরণটা পড়েছো সেখানে মাইনাস ইউজ করে নেবে। ঠিক আছে, আর যদি দেখছো যে অন্তিম বেগটা বেশি তাহলে তখন কিন্তু প্লাস ইউজ করবে। ঠিক আছে, এটি হয়ে গেল মন্দনের ক্ষেত্রে, আর কোনো পার্থক্য নেই। তো এবার আমরা পড়ব হচ্ছে বেগ সময়ের লেখচিত্র, মানে কীভাবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব, মানে বেগের সাথে সময়ের যে সম্পর্কটাকে সেটাকে যদি আমরা গ্রাফে পুট করি, আমরা যদি একটা লেখচিত্রের মধ্যে ফেলি তাহলে সেটা দেখতে কীরকম হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা আলোচনা করব বেগ সময়ের লেখচিত্র নিয়ে। ঠিক আছে, তো আমরা এবার কি করব, মাপা শুরু করব। দেখি মেপে কীভাবে কীরকম করে আমরা আশেপাশের জিনিসগুলোকে, আমাদের আশেপাশে যে পরিবেশ আছে সেখানে আমরা কিভাবে জিনিসগুলোকে দেখব, কীভাবে অবজার্ভ করব, সেটা আমরা এখান থেকে ধারণাটা খুব ভালো করে পাবো। ধরো এই হচ্ছে আমার বেগ আর সময় মাপছি, মানে ধরো তোমার সামনে দিয়ে একটি বস্তু জাস্ট চলে গেছে, একটি গতিশীল বস্তু, তোমার গতিশীল বস্তু ধরে নাও তোমার বাস হতে পারে। ঠিক আছে, একটি ধরো কুকুর দৌড়ে যাচ্ছে তোমার সামনে দিয়ে, সেটা হতে পারে, যা হবে ধরে নাও। ঠিক আছে, একটা গাড়ি গেল, একটা বাইক গেল, যেরকম একটা বস্তু তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে সেরকম একটু ধরে নাও একটা বস্তু তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, ধরো একটা বস্তু যাচ্ছে, তো বস্তু যখন যাচ্ছে না, আমি একটা স্টপওয়াচ স্টার্ট করে দিলাম। যেই স্টপওয়াচে স্টার্ট করলাম আমি ওখান থেকে সময় মাপা শুরু করলাম। তো আমি যখন স্টপওয়াচে স্টার্ট করেছি তখন দেখলাম বস্তুর বেগ হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড। বুঝলাম, মানে 1 সেকেন্ডে 6 মিটার যায়, তাহলে আমি 6 মিটার পার সেকেন্ড বেগটা পেয়ে গেলাম 0 সেকেন্ডে। 2 সেকেন্ড পরেও দেখলাম বস্তুর বেগ কত হলো, 6 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরেও বস্তুর বেগ কত, 6 মিটার পার সেকেন্ড। যখন 6 সেকেন্ড হয়ে গেল তখন যখন বস্তুর বেগটা মাপলাম সেটাও হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড। আবার আবার 2 সেকেন্ড পর যখন বেগটা মাপলাম তখন দেখলাম 6 মিটার পার সেকেন্ড। আরও 2 সেকেন্ড পরেও যখন বেগটা মাপলাম তখনও দেখলাম 6 মিটার পার সেকেন্ড। আরও 2 সেকেন্ড পর যখন বেগটা মাপলাম তখনও দেখলাম 6 মিটার পার সেকেন্ড। তার মানে কি হচ্ছে, আমি সময়টা মেপে যাচ্ছি, মানে সময় পেরিয়ে যাচ্ছে, বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল, সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু বস্তুর বেগটা সমান আছে। তার মানে কি বলতে পারি, বস্তুটি সমবেগে চলছে। ঠিক আছে, এবার তাহলে বোঝা গেল যে আমরা সমবেগ মানে কি করে বলছি। এই যে আমরা নাম্বারের সাথে, আমরা নাম্বার নিয়ে এত খেলা করি কেন, আমরা অঙ্ক নিয়ে এত মাথামাতি করি কেন, আমাদের অঙ্ক বুঝতে খুব সুবিধা হয়, অঙ্ক সাহায্যে আমরা যে কোনো কিছুকে খুব সহজেই বোঝাতে পারি কোনো নাম্বারের সাহায্যে। সেই জন্য হয়তো অঙ্ক নিয়ে অঙ্কর সাথে খুব, মানে আমাদের নাম্বারের সাথে খুব গভীর সম্পর্ক, খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারি একটা জিনিসকে। যদি ধরো আমি থিওরিতে বোঝাতে যাই অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়, বোঝানো যায় না। কিন্তু আমি যখন সংখ্যাকে ইউজ করব, সংখ্যার সাহায্যে বোঝানোর চেষ্টা করব, একটু সংখ্যার সাহায্য নেব, তখন দেখবে জিনিসটাকে খুব বোঝাতে খুব সহজ হয়ে যায়। যেমন এই জিনিসটা সমবেগ বলতে কি বুঝি, এই যে জিনিসটা আমরা বলতাম যে সময় যত পেরিয়ে যাচ্ছে তুমি দেখবে বেগটা সমান আছে। কীরকম সমান আছে তুমি কোনো ধারণা করতে পারবে? কোনো ধারণাই আসে না। কিন্তু যখন আমি একটা সংখ্যা জুড়ে দিলাম,
তখন দেখবে জিনিসটাকে বুঝতে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। এটাই তো অঙ্কের এর হচ্ছে সৌন্দর্য। আর পদার্থবিদ্যায় আমরা যে কোনো কিছুকে বলার জন্য আমরা অঙ্কটাকে ইউজ আমাদের করতেই হবে। মানে একধারে অঙ্কটা হচ্ছে পদার্থবিদ্যা বা ফিজিক্সের ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলতে পারো, ঠিক আছে। তো ধরো তাহলে কি হচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো সমবেগ, ঠিক আছে। এবার এটাকে আমরা গ্রাফে পুট করি। এবার গ্রাফে কি হয়, একটা এক্স অ্যাক্সিস হয় আর একটা ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমি সময় রাখছি, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কি রাখছি, বেগ, ঠিক আছে। এবার প্রশ্নটা হলো আমরা এক্স অ্যাক্সিস বরাবর সময়টা কেন রাখি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বেগটা কেন রাখি? না, আমরা তো উল্টাও করতে পারতাম, মানে বেগটাকে এদিকে রাখতাম, সময়টাকে এদিকে রাখতাম। অসুবিধাটা কি ছিল? অসুবিধাটা কি ছিল? এই প্রশ্নটা যদি তোমরা কোনোদিন করেছো কিনা জানি না, তবে করলে আমাদের একটাই উত্তর, দেখো তুমি কি কার সাপেক্ষে মাপছো। আমরা যখন বলি আমরা কোনো বস্তুর বেগ মাপি, ঠিক আছে, যদি সমবেগে না অসমবেগে আছে আমরা কার সাপেক্ষে মাপি, সময় সাপেক্ষে। মানে সময় পরিবর্তনের সাথে সাথে বস্তুটির বেগ পরিবর্তন হচ্ছে কিনা সেটা মাপি। আমরা তো এমন মাপি না যে বেগ পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তন হচ্ছে কিনা, আমরা ওই মাপি। আমরা কি এমন মাপবো যে বেগ পরিবর্তনের সাথে সাথে সময় পরিবর্তন হচ্ছে কিনা? মানে কোনো বস্তুর বেগ ধরো সেমই আছে, সমান বেগে চলছে, ঠিক আছে, কিন্তু বেগের সাথে সাথে তুমি সময়টা কি করে মাপবে? ধারণা আসছে না? আমরা কি বলি, আমরা সময় সাপেক্ষে বেগ মাপি, মানে সময়টাকে আমরা আগে মাপছি যে হ্যাঁ 2 সেকেন্ড হয়ে গেল বেগ চেঞ্জ হয়নি, 3 সেকেন্ড হয়ে গেল বেগ চেঞ্জ হয়নি, 5 সেকেন্ড হয়ে গেল, 10 সেকেন্ড হয়ে গেল বেগ চেঞ্জ হয়নি। তাহলে আমরা কি মাপছি, আমরা সময় সাপেক্ষে বেগকে দেখার চেষ্টা করছি। তাহলে সময়টাই হচ্ছে আমাদের কাছে ভেরিয়েবল যাকে বলা হয়, ঠিক আছে ইংলিশে। তো সেই জন্য যেই ভেরিয়েবলগুলো আছে ওগুলোকে আমরা সবসময় এক্স অ্যাক্সিস বরাবর রাখি, আর যার সাপেক্ষে আমরা সেই জিনিসটাকে মাপছি তখন আমরা এটাকে বেগ মাপি, নাহলে আমরা ধারণাটা ব্যাখ্যাই করতে পারবো না, ঠিক আছে। তো এই সময়, এবার দেখো এক্সিস বরাবর আমি লিখে নিয়েছি, এটা 2, এটা 4, 6, 8, 10 এভাবে নামাঙ্কন করে নিলাম যে এই বরাবর 2, 4, 6, 8, 10, 12, আর এই বরাবর আমি বেগটাকে লিখে নিয়েছি, ঠিক আছে। এটা বেগ আর এটা সময়। বেগ কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এর মানগুলো লিখে দিলাম। এই 1 মানে 1 মিটার পার সেকেন্ড, 2 মানে 2 মিটার পার সেকেন্ড। তো যখন দেখো আমি এখান থেকে এখানে পুট করব, যখন সময় শূন্য ছিল আমার বেগ কত ছিল, যখন সময় শূন্য ছিল তখন আমার বেগ কত ছিল, 6। তাহলে আমি 6 এখানে বিন্দুটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমার যখন 2 ছিল, 2 সেকেন্ড সময় হয়ে গেল, বেগ কত, 6। যখন 4 সেকেন্ড হলো বেগ কত হয়ে গেল, 6, 6ই আছে। 6 সেকেন্ডও বেগ 6, 8 সেকেন্ডও বেগ 6। আমরা তো এরকম করি মাপি না, 6 সেকেন্ড তারপরে আরও 6, এরকম করে আমরা গ্রাফ পুট করি। 8 সেকেন্ড, 1, 2, 3, 4, 8, 8 পরে এখানে ধরো 6, আবার এখানে 6, 10, 6, বেগ কত, এক্স অ্যাক্সিস বরাবর বেগ হয়ে গেল, সময় হয়ে গেল 12, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগটা কত হয়ে গেল, 6। তাহলে এরকম করে, তাহলে আমরা কি বললাম, এবার যদি এই বিন্দুগুলোকে আমি যোগ করি তাহলে আমি কি পাবো, একটি সরল রেখা পাবো। তাহলে সময় সাপেক্ষে যখন আমরা কোনো কিছু সমবেগে চলে তখন আমরা একটি সরল রৈখিক একটি গ্রাফ দেখতে পারি, ঠিক আছে। এটি হয়ে গেল সময় সাপেক্ষে বেগের যে রিলেশনটা, সেটা আমরা গ্রাফের সাহায্যে এভাবে বুঝতে পারলাম, ঠিক আছে। এরপরে আসছি, এটুকু বোঝা গেল তো। এরপরে তাহলে আমরা অসমবেগ নিয়ে ভাববো। অসমবেগ মানে কি, ত্বরণ চলে আসলো। এরপরে আমরা সেক্ষেত্রে গ্রাফটা কীরকম, যখন বস্তু সমবেগে চলে তখন আমরা তার গ্রাফ দেখলাম।
এবার যদি অসম বেগে চলে তাহলে তার গ্রাফটা কীরকম হবে সেটা দেখব। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি সমবেগটা বোঝা থাকে তাহলে এবার আমরা অসম বেগ নিয়ে এগোচ্ছি। অসম বেগের ক্ষেত্রে কীরকম গ্রাফটা হবে, তো সের জন্য আমি একটা ডেটা নিয়ে রেখেছি। ঠিক আছে, তো ডেটাটা কীরকম, ধরো সময় 0, বেগটা 0, মানে বস্তুটি স্থির আছে, আমি বস্তুটি জাস্ট চলা শুরু করলো, মানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, জাস্ট তুমি দৌড়ানো স্টার্ট করলে, তখন স্টপ ওয়াচটা চালু করে দিলে, তো যখন সময় 0 ছিল তখন বেগ 0। 2 সেকেন্ড পরে তুমি দেখলে তোমার বেগ হয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড, মানে তুমি দৌড়চ্ছ, ধরো তুমি দৌড়চ্ছ, কেউ একজন ঘড়ি দিয়ে সময় মাপছে, তার সাথে বেগটা মাপছে তোমার, তাহলে কি হলো, 2 সেকেন্ড পরে তোমার বেগ দেখা গেল 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4 সেকেন্ড পরে তোমার বেগ হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড, মানে দেখো বেগটা কি হয়ে গেল, প্রথমে 0 ছিল, 3 হলো। ঠিক আছে, তারপর 3 থেকে 6 হয়ে গেল, আরও 2 সেকেন্ড পর 9 হয়ে গেল, আরও 2 সেকেন্ড পর 12 হয়ে গেল, আরও 2 সেকেন্ড পর 15 হয়ে গেল, আরও 2 সেকেন্ড পর 18 হয়ে গেল। তার মানে কি হলো, সময় বাড়ছে বেগও বাড়ছে, সময় বাড়ছে বেগও বাড়ছে, সময় বাড়ছে বেগ বাড়ছে। তাহলে আমি কি বলবো, বস্তুটি অসম বেগে চলছে, কিন্তু সময়ের সাথে সাথে বেগ কী হচ্ছে, বাড়ছে, তার মানে কি হচ্ছে, বস্তুটির ত্বরণ আছে। এবার ত্বরণটা কীরকম, ত্বরণটা সমান না অসমান, ত্বরণটা কি ধ্রুবক না ধ্রুবক নয়, সেটা আমরা কি করে বুঝবো, আমরা কি জানি, ত্বরণ অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ ভাগ সময়, মানে প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছতে তার যে সময়টা লেগেছে। তো এখান থেকে যদি ধরি, দেখো প্রথমে প্রাথমিক বেগ কত 0, অন্তিম বেগ কত 3, ঠিক আছে, তার সময় কত লেগেছে 2 সেকেন্ড, তাহলে কত হলো 3/2 1.5, তাহলে ত্বরণ কত হয়ে গেল 1.5 প্রথম 2 সেকেন্ডের জন্য। তারপরের 2 সেকেন্ডের জন্য 2 থেকে 4 সেকেন্ড, এই ব্যবধানে কত 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ক্ষেত্রে দেখো তার অন্তিম বেগ কত 6, প্রাথমিক বেগ কত 3, তাহলে এখানে কত আসলো 3/2 মানে 1.5, ত্বরণটা আবার আসলো 1.5। ঠিক আছে, তারপরের 2 সেকেন্ড নিয়ে ভাবছি, পরের 2 সেকেন্ড নিয়ে যদি ভাবি, তাহলে দেখো 9 অন্তিম বেগ কত 9, প্রাথমিক বেগ কত 6, ভাগ কত 2, তাহলে এখানেও কত আসছে 3/2 মানে 1.5। দেখো তাহলে ত্বরণের মানটা কিন্তু সমান থাকছে, বস্তুর বেগ বাড়ছে ঠিকই, কিন্তু ত্বরণের মানটা কিন্তু সমান, তার মানে কি হয়ে গেল, ত্বরণ ধ্রুবক, মানে সমত্বরণে বস্তুটি চলছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম গ্রাফের, সেখানে আমরা মানটাকে সমান ধরে নিয়েছি, মানে ধরো বস্তুটি একই দিক বরাবর চলছে, একই সরলরেখা বরাবর চলছে। ঠিক আছে, আমরা এখানে দিক নিয়ে আলোচনা করছি না, দিকটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি যে সমান দিক বরাবর চলছে। এখানে আমরা তাহলে দেখছি মানের সাপেক্ষে কী হবে, যেটা সমত্বরণ হয় না অসমত্বরণ হয়, সমবেগ হয় না অসমবেগ হয়, কারণ জানি এগুলো আমরা ভেক্টর রাশি, এগুলো মান ও দিক 2 আছে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে মানটাকে সমান ধরে নিয়ে করছি, আগেই বলে দেওয়া এটা ভালো। ঠিক আছে, এটি ত্বরণ আর ওটা হলো বেগ। তাহলে এবার এটা যদি আমি গ্রাফে পুট করি তাহলে কীরকম দেখতে হবে, দেখো এবার এটা হচ্ছে মান, তা আমি কি করব, এবার সময় সাপেক্ষে এর গ্রাফটা পুট করব। ঠিক আছে, তা আমি এখানে করে দিই, এটা 0 2 4 6 8 10 12, 2 4 6 8 10 12, এটা 0, এই বরাবর এক্স অ্যাক্সিস, এটা সময় রেখেছি। ঠিক আছে, আর এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে আমি রাখবো বেগ। তাহলে যখন বস্তু সমত্বরণে চলবে তখন তার লেখচিত্র কীরকম হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না, ওকে। তাহলে এটা হলো আমার সময় বেগ,
তো যখন সময় শূন্য, আমার বেগ কত ছিল? শূন্য। তাহলে আচ্ছা, আমি এদিকে নামাঙ্কন করিনি। ধরো এখানে 3, 6, 9, 12, 15, 18 এরকম করে বাড়ছে বেগটা, ঠিক আছে। এর মাঝে আরও 1, 2 এরকম করে আছে, তারপরে 4, 5 এরকম আছে, মাঝে এগুলো আমি আর লিখলাম না, ঠিক আছে। তো প্রথম যখন 0 সেকেন্ড তখন আমার বেগ কত ছিল? 0, বেগ 0। যখন 2 সেকেন্ড হয়ে গেল, বেগ কত হয়ে গেল? 3, 2 এ 3, 4, 4-এর ক্ষেত্রে বেগ কত? 6, তাহলে এখান থেকে হয়ে গেল 6। 6 যখন ছিল তখন বেগ কত হয়ে গেল? 9, তাহলে এটা হয়ে গেল 9। 8-এ যখন ছিল তখন বেগ হয়ে গেল 12, তাহলে এখান থেকে এসে এই বরাবর যদি আসি তাহলে আমার এইসব জায়গায় একটা পড়বে। 10 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 15, তাহলে 15 এদিক থেকে আসলে, এদিক থেকে আসলে 15, আর এখানে হয়ে গেল 12, এখানে 12, 12, আর এখানে হচ্ছে 18, তাহলে এদিক থেকে এদিকে গেলে এখানে আসবে কাছাকাছি। এবার যদি এই সরল বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে এগুলো একটি সরল রেখা বরাবর পাবো। তাহলে লেখচিত্রটি হবে এই বরাবর, ঠিক আছে। তাহলে আমরা এরকম একটি লেখচিত্র পাবো, ঠিক আছে। তাহলে এটি হলো সমত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র, ঠিক আছে। আজকে এটুকুই থাক। নেক্সট দিন আমরা তাহলে এই বেগ সময় লেখচিত্র থেকে আমরা কিভাবে গতি সমীকরণগুলো প্রতিষ্ঠা করতে পারি, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।